অনেকে আছে হচ্ছে মডেলিংটাও চিন্তা করে একটা বয়স পর তো মডেলিং করতে পারবো না, এটা একটা সময় পর্যন্ত, একটা ইয়াং থাকলে আমি মডেলিংটা করতে পারবো, আর চিন্তা করে যে মডেলিং করে আসলে ভাত নাই। মডেলিং করে নিজের ফিটনেস ঠিক রাখো, প্রপার গ্রুমিং করো, একটু মেনটেন করো নিজেকে, যে তোমার আইকন তাকে ফলো করো, কিভাবে হাঁটতে হয়। যদি আমি নিজের কাজকে ভালোবেসে এগিয়ে যাই তাহলে কিছু একটা করা যাবে। আমি বাসার মধ্যে আমাকে মনে হয় 3 দিন রুমের দরজা লাগিয়ে আমাকে আটকিয়ে রেখে দিয়েছিল। কারাগার। কারাগারের মতো নয়, কারাগার। খাবার দেওয়ার সময় খাবারটা দিত। অ্যাঞ্জেলা ডি কস্টা, ডাকনাম কি? অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলা। অনেকে আমাকে অ্যাঞ্জেলিনাও বলে ডাকে। দ্যাটস ট্রু। অ্যাঞ্জেলা মডেলিং এ কত বছর হলো? It's been over 3 years. I started my career 2000 অক্টোবরের 2020-এর অক্টোবরে স্টার্ট করেছি। মানে 4 বছর প্লাস হয়ে গেল, মানে 4 বছর কাছাকাছি 4 বছরের কাছাকাছি। টাঙ্গাইলে বাসা? হ্যাঁ, আমি টাঙ্গাইলের মেয়ে, আমার দেশের বাড়ি টাঙ্গাইলে। কোন থানাতে? টাঙ্গাইল সদর। টাঙ্গাইল আর ঢাকা তো অ্যাকচুয়ালি একই, কাছাকাছি। ঢাকা বিভাগের একটি জেলা টাঙ্গাইল। এবং টাঙ্গাইলের সংস্কৃতি, টাঙ্গাইলের কাজ করার জায়গা অনেক বেশি। যে কোনো বাইরের মানে জেলাগুলো হচ্ছে, টাঙ্গাইলের মানুষ অনেক স্মার্ট হয়, আধুনিক হয়। তোমার কি পরিবারে সেরকম হেল্প ছিল নাকি পরিবার থেকে ফাইট করতে হয়েছে? ফাইট করেই আসতে হয়েছে। শুরুতে মানে নেই? শুরুতে না, শুরুতে আসলে আমি আর কি অনেক ভালোই স্ট্রাগল করতে হয়েছে আমাকে ফ্যামিলির সাথে। মানে আসলে অনেক, মানে শুরুটা ভালো ছিল নাই বলা যায়। বলো না আমাকে কেমন ছিল। তখন আমি হচ্ছে ক্লাস 10-এ পড়ি, এসএসসি দিব। এসএসসি মানে অক্টোবর মাস, তো সামনে আর কি এসএসসি এক্সাম। সো আমি আর কি মডেলিংটা আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই, মানে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, মানে মডেলদের বিলবোর্ড যখন আমি দেখতাম তখন চিন্তা করতাম যে এখানে যদি আমার ছবিটা থাকতো। সো আমার ফ্রেন্ড লিস্টে, আমি যখন ফেসবুক চালাতাম তখন ফোনে আমি অনেককে আর কি রিকোয়েস্ট মানে দিতাম, আমার সাথে ফ্রেন্ড মানে অনেক অ্যাড ছিল, মিডিয়ার মানুষরা, অনেক মিডিয়ার মানুষ অ্যাড ছিল, ফটোগ্রাফার, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতো অনেকের সাথে আর কি হাই হ্যালো হতো। সো আমি দেখতাম মডেলদের পিকচার, ফ্যাশন শো, এগুলো সবসময় আর কি আমি দেখতাম, ফলো করতাম। বাংলাদেশের ইমি আপুকে, রুমা আপুকে, পিয়া জান্নাতুল আপু, মানে ওদের আর কি ফ্যাশন শোস, ওরা কিভাবে হাঁটে, সবকিছু আমি ফলো করতাম। সো আমি মাঝে মাঝে হাই হ্যালো হতো অনেকের সাথে। একটা ফটোগ্রাফার আছে, ওনার সাথে আমার ভালোই কথাবার্তা হতো। সো আমাকে বলতো আমার মডেলিং ইন্টারেস্টেড কিনা। সো একদিন মানে সে আমাকে নক দিয়েছিল, হুট করে তার একটা মডেল লাগবে বাংলাদেশ প্রতিদিন আর কি শুটের জন্য, কভারেজেই। সো আমি মানে তখন আর কি চিন্তা ভাবনা করলাম, যে আমি বললাম যে কল টাইমটা কখন, সে আমাকে একটা কল টাইম বলে। সো আমি চিন্তা করলাম সে সময় তো আমার কোচিং, সো আমি কোচিংটা যদি একদিন হ্যাঁ মিস করে সেটা করা যায় কিনা, টাইমে মিলবে কিনা। সো আসলে টাইমটা মিলে গেছে। আমি বললাম মানে কতক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, বললো যে বেশি টাইম লাগবে না, 2-3 ঘন্টা। আমি বললাম হ্যাঁ, আমার কোচিং এর টাইমটা মিস করে আমি সেখানে কভার করতে পারবো। এটা চিন্তা করে আমি, যে আমার ফ্যামিলি আসলে ছোটবেলা থেকে আমার ফ্যামিলিটা একটু বেশি মানে প্রোটেক্টিভ, মানে একটু কনজারভেটিভই বলা যায়। তারা কখনোই আর কি মডেলিং নিয়ে চিন্তাও করে নাই যে আমি মডেলিং করবোই করব, কিন্তু আসলে আমি আমার মনের ইচ্ছার কথা আমি কখনো তাদের সাথে শেয়ার করতে পারিনি। সো একদিন আমি সেটা চিন্তা করি নাই, তখন বয়স কম ছিল অতিরিক্ত, আমি শুধু চিন্তা করেছি কিভাবে আমাকে আমার লাইমলাইটে আসা যায়, এটা চিন্তা করেছি। আমাকে বললো কালকে আমার মডেল দরকার, তুমি করতে পারো, একটা ফ্রেশার মডেল আর কি লাগবে। সো চিন্তা করলাম হ্যাঁ এটাই সুযোগ, এই সুযোগটা আমি মিস করবো না। আমি এটা চিন্তা করছি না এটার ফল কি হতে পারে, বাসায় জানলে কি হবে, আমি এটা চিন্তা করিনি। আমি শুধু চিন্তা করেছি যে এটা একটা সুযোগ বারবার আসে না, এটা চিন্তা করে আমি নিতে হবে। এবার যেভাবেই হোক আমাকে, মানে একটা যত ছোট কাজই হোক বা বড় কাজই হোক না কেন, আমাকে আসতেই হবে, অ্যাটলিস্ট মানুষ আমাকে দেখুক, একটা পোর্টফোলিও আমার থাকুক। তখন সেভাবে আমি কোচিং মিস দিয়ে সেই শুটটা করে ফেলি। সেটা কোথায়? তখন তুমি টাঙ্গাইলে না ঢাকাতে? ঢাকাতেই। ওকে। হ্যাঁ। সো তখন আর কি এভাবে শুট। আর বাবার রিয়াকশন কি ছিল দেখার পরে? বাবার রিয়াকশন আমি আর কি বলবো, আমি আসলে তখন যে
আমি বোঝাতে পারবো না যে তখন আমার কিরকম আমার ফিল হচ্ছিল। ইন্টারেস্টিং। স্পিচলেস, ইট ওয়াজ লাইক স্পিচলেস। আমি মানে হুট করে আমাকে একটা ছবি পাঠায়, বলছে যে কালকে তো মানে সে ফটোগ্রাফার আমাকে দেখায়নি প্রথমেই, যেদিন ছবিটা কভারেজে গেছে সেদিনই আমাকে সে হোয়াটসঅ্যাপে সেন্ড করে যে তুমি তো মডেল হয়ে গেলা, এই পিচ্চি মেয়ে তুমি তো মডেল হয়ে গেলা। তখন আমি মানে ছোট ছিলাম, আমি জাস্ট অবাক। আমার শুধু এটা দেখে যতটা খুশিও হচ্ছিল ততটা আমি ভয়েও ছিলাম। আমার বাবা প্রতিদিনই বাংলাদেশ প্রতিদিন পেপার আমার বাবা প্রতিদিনই পড়ে। আমি পরের দিন কি হবে? পরের দিন কি হবে তারপর? আমি আর কি তখন আমি চিন্তা করি পেপারটা আজকে লুকিয়ে রাখবো বাসায়। সকালবেলায় পেপার আসে বাংলাদেশ প্রতিদিনের। সো আমি একটু পেপারটা নিয়ে আমি একটা বোকার মতো এখন আমি চিন্তা করি, আফসোস করি যে হচ্ছে কেন সেটা আমি করলাম না। বা আবার এটাও মনে হয় যে যা হয় ভালোর জন্যই হয়। আমি চিন্তা করেছিলাম আমি সেই যেখানে যে কভারেজে গেছে সেই কভারের ছবিটা ছিঁড়ে আমি রেখে দিতে পারতাম, Right. কিন্তু তখন এই চিন্তা ছিল না। তখন বোকার মতো আমি হচ্ছে পেপারটা লুকিয়ে রেখেছি। পেপার একটা গেলে কি সে আরেকটা পেপার নিয়ে আসছে। ও মানে পুরো পেপারটাই গায়েব করে দিছো। পেপারটা আমি গায়েব করে দিয়েছি, আরেকটা পেপার সাথে। তখন বলে যে পেপার পাচ্ছে না, আরেকটা পেপার নিয়ে আসছে বাইরে থেকে কিনে। আমি বলছি আজকে আমার ভাগ্যে যে জানি না কি আছে। আমি শুধু ধোঁকা। জাস্ট বলছিলাম যে জিসাস যে কেন আজকে যাতে আমাকে না দেখে, চোখে যাতে না পড়ে ওইটা। তখন অনেক মেকআপ করা ছিলাম, ওয়েস্টার্ন ড্রেস পরা, আমাকে দেখে কি চিনবে? এটাই আর কি। তারপর তখন বাবার রিয়াকশন বলো। আমাকে ডাকছিল যে হচ্ছে তোমার মতো দেখতে একটা মেয়ে না, মানে আমি বললাম কি যে হ্যাঁ হতে পারে। তখন তখন আমার মাও করতেছিল, বলে আমার মা বললো যে কি ওর মতো দেখতে মেয়ে? তখন বললো কি যে হ্যাঁ মেয়েটা দেখতে অনেকটাই ওর মতো, মানে অ্যাঞ্জেলার মতো। তখন হচ্ছে দেখলো আমার মা আমাকে ঠিকই ধরতে পারছে যে এখানে মডেল পত্রিকার নিচে তো মডেল অ্যাঞ্জেলা লেখা থাকে, বলে না যে হচ্ছে মডেলের নাম কি, যে মডেলের নামটা দাও। মডেলের নাম তো অবশ্যই দিবে। মডেল মডেল লিখি, মডেলের নামটা দেখি, মডেল অ্যাঞ্জেলা। তখন তখন আর কি কিছুক্ষণ পরে আমাকে যে শুধু বললো, আমি শুধু চুপচাপ ছিলাম। তারপরে বললো কি যাই ফটোগ্রাফারকে কে তুলেছে এই ছবিটা। আমি আন্ডার এজ ছিলাম, আন্ডার 18। সো আমাকে বললো কে ফটোগ্রাফার, কোথায় গিয়ে তুলছো, কবে, কিভাবে, এভাবে আর কি একটা হলো। মানে আমি আর কি ফটোগ্রাফি নামে কেস করবে। ফটোগ্রাফারকে কিন্তু আমি সত্যিটা বলি নাই যে মানে ফটোগ্রাফার তো আর জানে না যে আমি বাবা মার পারমিশন ছাড়া কোচিং মিস দিই, এগুলো তো আমি তাকে বলবো না। তাকে বললে তো সে উল্টা ভয় পেয়ে আমার শুটই করতো না। Right. সো আমি তাকে হয়তো কিছু বলি নাই, এভাবে আর কি বাসটা খাই। সে ফটোগ্রাফার আমার থেকে সবার আগে আমার ফোনটা নিছে। ফোনটা নিয়ে ফটোগ্রাফারের নাম্বারটা কি সবকিছু কালেক্ট করে তারপরে ফটোগ্রাফারকে ফোন দিয়ে ট্রিট দিতেছে। যাই আমার মেয়েকে নিয়ে আর কি মুখে আর কি বলার মতো ভাষা না, মানে এইরকম একটা অবস্থা হয়ে গেছিল, স্পিচলেস। যে ফোন দিয়েছে, এটা কবে কি, অনেক বিভিন্ন ভাবে থ্রিট দিয়েছে যে কেস করবে, মামলা করবে। তারপরে আমাকে হচ্ছে বললো পরে যখন আমি যখন রাতের বেলা সবাই ঘুমিয়ে গেছিল আমার ফোনটা লুকিয়ে রেখেছিল। আমি রুমে গিয়ে খুব কষ্ট করে যখন সবাই ঘুমাইছিল আমি ফোনটা নিয়ে টেক্সট করতে চাই কি হয়েছে, কি বলছে ফোন দিয়ে আমাকে একটু বলো তো। তখন বললো কি যে হইতেছে আমার সাথে আর জীবনে কোনোদিন কন্ট্যাক্ট করিস না। আমার আমার আমি বলছি আমার ছবি অনেক তুলেছিল, অনেকগুলা ছবি পাওয়ার কথা ছিল, সে ভয়ে আর জীবনে আমাকে আর বাকিগুলা ছবি দেয়নি না। অবশ্যই এটা স্বাভাবিক, ফটোগ্রাফারকে ও তো জান নিয়ে পালাবে। ছবিগুলা মেরে মানে এটা স্বাভাবিক, সে আমার ছবি দিতেছিল না। জীবনে কোনোদিন কন্ট্যাক্ট না করতে আমার বাবা এই বলছে সেই বলছে, এভাবে আর কি। আমি বলছি আমি দেখা করবো তোর সাথে, তুই মানে ওর সাথে তুই তোকারি সম্পর্ক হয়ে গেছিল। আমি মানে শুটের দিন আমরা এত চিল ছিলাম, এত ভালো একটা ফ্রেন্ডশিপ হয় যে ওর সাথে আমি খুবই ক্লোজ ছিলাম, সেও আমার সাথে খুবই ক্লোজ ছিল এভাবেই। তারপরে আমি বললাম আমার সাথে জীবনে কোনোদিন কন্ট্যাক্ট করিস না, এই সেই তোর বাবা, তুই আমার সাথে কন্ট্যাক্ট করলে তোর বাবা আমার নামের কেস করবে, মামলা করবে, এই করবে সেই করবে। তারপরে আমার নিজেরই, তারপরে আমি বাসার মধ্যে আমাকে মনে হয় 3 দিন দরজা মানে রুমের দরজা লাগিয়ে আমাকে আটকিয়ে রেখে দিয়েছিল, ফোন টোন কিচ্ছু ছিল না। 3 দিন আমি রুমের ভিতরে ছিলাম, মানে কারাগার। কারাগারের মতো নয়, কারাগার। খাবার দেওয়ার সময় খাবারটা দিত, শুধু খাওয়ার সময় মানে অনেস্টলি যে হচ্ছে আমি একটা কারাগারের মধ্যে আমি বন্দি ছিলাম। এভাবে আর কি যখন 3 দিন চলে গেল
মানে আস্তে আস্তে আমার আর কি এভাবে আর কি বাসার সাথে অনেক মানে ফ্যামিলির সাথে অনেক স্ট্রাগল করে এসে যখন একটা সময় তারা বুঝতে পারলো যে হচ্ছে আমি আবার মাঝখানে কি লুকিয়েও আরেকটা ফোন ইউজ করছিলাম ফেসবুক চালানোর জন্য, লুকিয়ে। তো সবার সাথে আর কি কন্ট্যাক্ট করার চেষ্টা করি, মানে কি বলবো আর যখন আস্তে আস্তে যখন এভাবে স্ট্রাগল করতে থাকি তখন বাবা মা নিজেই বুঝে যে হচ্ছে আমি বড় হচ্ছি, মানে মানে বড় হলে হয়তো বা বুঝবে এরকম সেরকম। এখন তারা কিছু বলেও না আবার বাধাও দেয় না। এই মেয়েটা আমার আর সম্ভব না আটকে রাখা, আর এরকমই আর ভালোও কি তো অবস্থা, করতেছে। সবকিছু তো আর এক্সপ্লেনেশনে বলা যায় না আর কি। ফ্যামিলির সাথে মোটামুটি একটা ভালো স্ট্রাগল করে এখানে আসা। এবং গত 3-3.5 বছরে গুড, কারণ বাংলাদেশে যতগুলো বড় বড় র্যাম্প হয়েছে আমি আমি অনেকগুলোতেই তোমাকে দেখছি। ইউ আর রিয়েলি ওয়াকিং। হ্যাঁ, আমি অনেক আগে থেকে আপনার ভিডিওগুলি দেখি। সো আপনার সাথে ফার্স্ট দেখা হয়েছে যে লাস্ট যে একটা ঢাকা ফ্যাশন ডে করেছে, আপনাকে আমি দেখেছি। সাকিব খান, হ্যাঁ ইট ওয়াজ গুড। আচ্ছা, র্যাম্প মডেলদের তো স্ট্রাগলটা ডিফারেন্ট লেভেলের, কাজের জায়গাটা খুবই কম এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জায়গাটা অনেক সংকীর্ণ, তাই কি? আহ আমি এটা নিয়ে বলবো যে হচ্ছে বাংলাদেশটা অনেক ছোট। বাংলাদেশটা অনেক ছোট, ইন্ডাস্ট্রিটা মার্কেটটাও ছোট। আদার কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, আশেপাশের যেসব এই দেশগুলি আছে তাদের থেকে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি খুবই ছোট। ইটস মুসলিম কান্ট্রি। অনেকে মডেলিং, এই দেশের মানুষেরা অনেকে মানে বাংলাদেশের, আমি আর কি বলবো, বাংলাদেশের মানুষগুলা মানে একটু খ্যাত টাইপের, একটু মানে বাংলাদেশ বলতে গেলে আর কি বলবো, বাংলাদেশ অনেক ডেভেলপ করছে কিন্তু আমাদের দেশের মানুষদের অনেকের মেন্টালিটি এখনো চেঞ্জ হয়নি। তো অনেকে মডেলিং মানেই বোঝে না, মডেলিংটাকে নেগেটিভলি দেখে, মানে মডেলিংটাকে শোবিজটাকে প্রফেশন হিসেবেই গণ্য করে না। মডেলিং এর বাজারটা এখন এই অবস্থা। সো যেহেতু দেশ ছোট, মার্কেটটাও খুব ছোট অন্য কান্ট্রিদের থেকে, সো অনেকে মানে বাংলাদেশের মানুষরা এটাকে আই থিঙ্ক নেগেটিভ, মানে যদি পজিটিভ ভাবে দেখে তাহলে অনেকাংশে এদেশের মানে মডেলিং এর যে মার্কেটটা আছে এটা আমরা মানে মানুষরা যদি এটাকে পজিটিভলি নেয় তাহলেই হচ্ছে মডেলিং এর মার্কেটটা চেঞ্জ হবে আমি মনে করি। ওকে, কিন্তু তার মানে কি ব্যাপারটা এটা সঠিক আমি যেটা বললাম যে এখান থেকে আয় ইনকাম করে সংসার চালানো যায় কিনা? মডেলিং করে অবশ্যই ইনকাম করা যায়, সংসার চালানো যায়, কিন্তু অনেকে মডেলিংটাকে এটা বলে যে এটা দিয়ে সংসার চালানো যায় না। এটার কারণ হচ্ছে মডেলিং একটা বয়স পর্যন্ত সীমাবদ্ধ, একটা বয়সের পর হয়তো বা মডেলিংটা করা যাবে না। যদি আমরা নিজেকে সেভাবে ফিট রাখি, যেভাবে যদি নিজেকে কাজের প্রতি যদি আমি আত্মবিশ্বাসী হই, নিজেকে ঠিক রাখি, তো সেভাবে যদি আমি মানে এটাকে কন্টিনিউয়াসলি করতে থাকি তাহলে আমি মনে করি যে এটা আমরা অনেক দূর পর্যন্ত আগাতে পারবো। আন্ডারস্টুড। অনেকে আছে হচ্ছে মডেলিংটাও চিন্তা করে একটা বয়স পর তো মডেলিং করতে পারবো না, এটা একটা সময় পর্যন্ত, একটা ইয়াং থাকলে আমি মডেলিংটা করতে পারবো, সামনে কি করব। সো অনেকে মডেলিংটা একটা সময় করার পর ছেড়ে দেয় আর চিন্তা করে যে মডেলিং করে আসলে ভাত নাই। মডেলিং করে কিন্তু যদি আমি নিজের কাজকে ভালোবেসে এগিয়ে যাই তাহলে তাহলে অবশ্যই সেখানে কিছু অনেক করা কিছুই যাবে। করা যাবে, কিছু একটা করা যাবে। কিন্তু আমি যদি ইন্টারন্যাশনালি তুলনা করতে যাই, ইন্টারন্যাশনালি ওদের রিমুনারেশন অনেক হাই থাকে, সেই তুলনায় তো বাংলাদেশের তো ওদের মার্কেট অনেক বড়, ওদের দেশ অনেক বড়। সো সেই অনুযায়ী বাংলাদেশ ওদের থেকে অনেক পিছিয়ে আছে। সো মডেলিংটা আসলে প্রফেশন হচ্ছে, যদি প্রফেশন হিসেবেই ধরি সেটা মানুষ মানে মডেলিংটা হচ্ছে প্রফেশন হচ্ছে ইন্টারন্যাশনালি, কারণ বাংলাদেশের মানুষের মানসিকতা আর ইন্টারন্যাশনালি অনেক অনেক তফাৎ। সো ওদের রিমুনারেশন অনেক হাই, তারপরে ওদের বাজেট অনেক হাই। সো আর কি অনেক ব্যাপার আছে। ওকে, তার মানে আমরা এখনো প্রফেশনালি নেওয়াটা মুশকিল এখানে। এটা যদি এদেশের মানুষের মানসিকতা চেঞ্জ হয়, যদি এটাকে পজিটিভলি নাই, নেগেটিভ ভাবে না দেখে যে মডেলিং এ ভাত নেই, মডেলিং এ এইটা সেটা, মডেলিং এ মানুষ ভালো না, অনেকে অনেক গসিপ টসিপ করে, যদি মানুষের মেন্টালিটি কিছুটাও চেঞ্জ হয় তাহলে আই থিঙ্ক এটাকে সবাই প্রফেশন হিসেবে নেবে। দেন তুমি তাহলে নেক্সট প্রফেশন কি চিন্তা করো তোমার, অ্যাঞ্জেলা? আমি হচ্ছে এখন মডেলিং এ আছি, মডেলিং নিয়ে আপাতত অনেকে আছে। আমি নেক্সটে আমার ভিজুয়ালে কাজ করার ইচ্ছা আছে, বড় পর্দায় কাজ করব, অ্যাক্টিং এ যাব। সো নিজেকে আমি সেভাবে গ্রুম আপ করছি আর একটু গ্রুম আপ করি। বাংলাদেশে অনেক
অনেক মডেল আছে, যেমন সামিরা খান মাহি আপু, সুনেরা আপু, আরিফিন শুভ, এরা কিন্তু একটা সময় মডেলিং করতো, আমি অনেকের নামই বলতে পারবো, মডেলিং থেকে এরা ভিজুয়ালে গেছে। রাইট। সো আমারও আই হ্যাভ এ লট অফ টু ডু ইন মডেলিং ইন্ডাস্ট্রি। আর শেখার তো আর শেষ নেই, আমি নিজেকে আরেকটু গ্রুম আপ করি, আরো কাজ করি, আরো ভালো ভালো কাজ দর্শকদের উপহার দেই, তারপরে আমি চিন্তা করবো অ্যাক্টিং এ যাওয়ার। অ্যাক্টিং মানে কি নাচ গান শেখা শুরু হয়েছে, নাচ ফাইটিং এগুলো আহ, আস্তে আস্তে করে? মানে আমি কিন্তু তোমার অ্যাক্টিং, প্রোনাউন্সিয়েশন অনেক ভালো, উচ্চারণ খুব ভালো। থ্যাংক ইউ। সো আমি শিখছি আর কি, শেখার তো শেষ নেই, আমি শিখছি। আমি মডেলিং দুইটা গ্রুমিং স্কুলে, আমি দুইটা গ্রুমিং স্কুল থেকে বের হয়েছি, আমি ওয়াও, বিউটি পেজেন্টেও আর কি ছিলাম, আর কি আমি শিখছি। ভেরি গুড। এখনো তো আরো অ্যাকচুয়ালি অনেক কিছু শেখার বাকি, অনেক কিছু করার বাকি, আচ্ছা, সবকিছু আর কি একটা। সব ইন্ডাস্ট্রি তো নানান রকমের অসুবিধার মধ্যে দিয়ে যায়। আহ, তোমাদের রানিং ইন্ডাস্ট্রি বা র্যাম্প মডেলদের মধ্যে এই চুলাচুলি ব্যাপারটা কি আসছে, যেটা মেয়েদের স্বভাবগত অনেক সময় দেখা যায় যে ঝগড়া, পলিটিক্স, ব্যাড পলিটিক্স এগুলো হয়? ব্যাড পলিটিক্স, এটাকে আমি আর কি বলবো, যে যারা মডেলরা যখন, মানে আমি দেখেছি আমাদের ইন্ডাস্ট্রি অনেক মডেলে আছে, যখন সিনিয়র হয়ে যায় তখন একটু বেশি আর কি, অনেক একটু বকাঝকা করে যে না আমি সেখানে দাঁড়াবো, জুনিয়র কেন এখানে আসবে, মানে একটু ওকে। বেশি টিগো, মানে ইগো ব্যাপারটা কাজ করে, দ্যাটস দ্য থিং সেখানে। মানে র্যাম্পের দাঁড়ানোর জায়গাটা নিয়ে হচ্ছে খুব। হ্যাঁ, এটাই পজিশন, যখন সিনিয়র মডেল থাকে তখন তার পাওয়ার একরকম, যে তার ভিতরে একটা ইগো কাজ করে, না সে এখানে দাঁড়াবে, আমি এখানে দাঁড়াবো, আমি এখানে দাঁড়াতে পারবো না, একটা ইগো থেকে আর কি এরকম বিষয়গুলো আসে। র্যাম্প মডেল বা প্রোডাক্ট মডেলদের তো সবচেয়ে বড় অসুবিধা যে এরা খাইতে পারে না। খাওয়াটা তো খুব কষ্ট, এরা খাইলে মোটা হয়ে যাবে, সারাদিন ডায়েটের উপরে থাকতে হবে, তাই কি? আসলে কি, এটা হচ্ছে আমাদের প্রফেশন, মানে সবারই একটা মানে হেলথ মেনটেন করা উচিত, কিন্তু আমাদের মিডিয়াতে যেহেতু আমরা একটা শোবিজে আছি, আমাদেরকে মানুষ দেখে, আমাদের ক্যামেরার সামনে আসতে হয়, মানে আমরা অন্য বাহিরের সাধারণ মানুষদের থেকে একটু আলাদা। সো আমি একটু হলেও মনে করি যে আমরা একটু হলেও তাদের থেকে আলাদা, সো সেভাবে নিজেদেরকে একটু মেনটেন করতে হয়, এই না যে সারাদিন আমি না খেয়ে থাকি, আমি একটা হেলদি ডায়েট ফলো করছি, আমাদের লাইফস্টাইল রুটিন অন্য মানুষদের থেকে ডেফিনেটলি আলাদা হতে হবে। আমার মনে হয় যে দুইটা প্রফেশনের মানুষ খাইতে পায় না। এক হচ্ছে র্যাম্প মডেল, সব টিক টিক Yes. টিকা কাঠি, আরেকটা হচ্ছে ফকির। কোন ফকির মোটা হয়ে গেলে তার আর বিখ্যাত না। সবগুলা ফকির টিং টিঙা হবে, সবগুলা র্যাম্প মডেল টিং টিঙা হবে। আমি কার কি পার্সোনাল ম্যাটার, কে কিভাবে চিকন থাকে আই ডোন্ট নো, আমার আমার জানার ইচ্ছা নাই, কিন্তু তুমি কেমনে থাকো ভাই? আমি তো বেশি চিকন। না, ইউ পারফেক্ট, বাট হাউ? আগে আমি অনেক মোটা ছিলাম, আই ওয়াজ রিয়েলি? 62 ইয়ার্স, আই ওয়াজ 62 কিলোস। তখন আমি আর কি মডেলিং এ নতুন, তখন অনেক কোরিওগ্রাফাররা যখন আমি কাজ করতে যেতাম সবসময় বলতো, পেছনে দাঁড় করে দিয়ে বলতো যে তোমাকে আরেকটু, তোমাকে নেক্সট টাইম চিকন দেখতে চাই, চিকন দেখতে চাই। মানে সত্যি কথা বলতে তখন আমি জিম করতাম, আর আর যা ইচ্ছা তাই খেয়ে ফেলতাম, সো আর কি তখন আর কি নতুন নতুন থাকার কারণে মানে এরকম শুনতে হতো। তারপরে যখন আস্তে আস্তে আমি চিন্তা করি এটা তো আমার প্রফেশন, এটাকে প্রফেশনালি নিতে হলে আমাকে যেভাবেই হোক আই হ্যাভ টু লুজ ওয়েট, আই হ্যাভ টু রিডিউস মাই ওয়েট এনি বাহ, হাউ। তারপরে হচ্ছে আমি আর কি একটা ডায়েটে আসি, ডায়েটে এসে এখন আর কি আই লস্ট 18 কিলোস। 18 কেজি নাই? হ্যাঁ, ওরে 18 কেজি বাপ নাই, রে বাপ। বাট ইট ওয়াজ নট ইজি জার্নি। এখন প্রথম প্রথম একটু করারও, যখন যখন মোটা থেকে আমার একটা টার্গেট হাই থাকবে যে আমি 10-15 কেজি 20 কেজি কমাবো, তখন প্রথম প্রথম 18 কেজি শরীর থেকে নাই গেছে, আমি তো মইরাই আপনি যেতাম না যদি আমার খাইতে। মোটা ছবি দেখতেন, দেখতে আমি চাই, আমি ফেসবুক ঘেটে বের করার চেষ্টা করবো ফেসবুক যাকে। ঘেটেই আপনি বের করতে পারবেন যে আমার ভিতরে ভিতরে গেলে যে আমি আগে কিরকম ছিলাম। খাবার দেখলে লোভ লাগে না অ্যাঞ্জেলা? প্রথম প্রথম খুবই কষ্ট হতো, মানে মানে কাচ্চি বিরিয়ানি সামনে বসায় রাখছে, তুমি হ্যাঁ, ইয়েস ডেফিনেটলি। ফুড খাইতেছো। আর কি বলবো, মানে আমি রেগুলারই বলতে গেলে চকলেটস, বিরিয়ানি, বার্গার এগুলো খেতাম, কিন্তু হুট করে আমি চিন্তা করলাম যে আমাকে যেভাবে হোক কমাতে হবে, আই হ্যাভ টু কন্ট্রোল মাই মাইন্ড। মানে এভাবে প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছে আমার ওয়েট কমাতে। সো এখন যে একেবারেই খাই না তা না, প্রথম প্রথম একটু মানে খুবই কিটো ডায়েটের মধ্যে ছিলাম, এখন 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 মোটামুটি খাচ্ছি, মানে খাচ্ছি বলতে কি একটু মেইনটেইনের মধ্যে আছি। আগে যেরকম কড়া ডায়েটে ছিলাম, এখন কড়া ডায়েটে না, এখন ডায়েট মানে এখন আবার ওয়েট বাড়াই, গেইন করি, আবার কমাই, মানে নিজের হাতে খুব মতো। বেশি গেইন না। এই তো 1 কেজি 2 কেজি বাড়লো, আবার ইজিলি কমিয়ে ফেলাম, একবার ওয়েট কমিয়ে আসলে সেটা মেনটেন করা ব্যাপার না, আই থিঙ্ক। ট্রু, কিন্তু
সামনে কাচ্চি দেখবো, বার্গার দেখবো, চিকেন ফ্রাই দেখবো, কোক মানে খাওয়া হবে না এটা খুব মুশকিল। আমি জাস্ট চিন্তা করছি পুরো টেবিল ভর্তি এটা এখন খাবার। দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। এখন আর কি দেখলে ওরকম খেতে ইচ্ছা করে না, এখন আমি কন্ট্রোল করতে পারি, কারণ আমি অলরেডি হ্যাবিচুয়েটেড। বাহ! ধরো তোমার বয়স অল্প, দেখতে সুন্দর, তার উপরে মডেল। ফেসবুক ইনবক্সে তো তাইলে আশিক দিয়ে খুবই হাসালেন আমাকে। আশিক দিয়ে ভরা, আশিক দিয়ে ভরা, আশিক দিয়ে ভরা থাকলে কি আশিকরা পাত্তা পাবে? ছেলেরা কি বলে পটানোর চেষ্টা করে এখনকার বাচ্চারা? এরা আর কি কি বলে পটানোর চেষ্টা করবে? মানে অনেকে অনেক রকমের মেসেজ টেসেজ দেয়, আপু দেখা করতে চাই, এই করতে চাই, ডেট করতে চাই, আপনার সাথে ডিনার করতে চাই, একদিন আপনার সময় হবে, এই আর কি। আপু বললে ওর সাথে তুমি কিসের ডিনাই করতেছো? আপু বললি কেন? আপুর জন্য কেন, মানে অনেকেই তো এরকম মেসেজ দেয়। ওকে, আন্ডারস্টুড। ধরো তোমার তো ৩.৫ বছর হয়ে গেল। আজকে যদি কোনো মেয়ে র‍্যাম্প বা মডেলিং শুরু করতে চায়, তাহলে তাদের জন্য কি বলবা? হুম, নিজের ফিটনেস ঠিক রাখো, প্রপার গ্রুমিং করো, তারপরে একটু মেনটেন করো নিজেকে, তারপরে তোমার আইকন তাকে ফলো করো, কিভাবে হাঁটতে হয়, বি কনফিডেন্ট, এটাই বলবো। আর মানুষের নেগেটিভ, যে মানুষ এই দেশের মানুষগুলা বা ফ্যামিলি যা অনেকে অনেক নেগেটিভ কথা বলে, হুম, যে মডেলিং খারাপ, মডেলিং ইন্ডাস্ট্রি খারাপ, এগুলো আই থিঙ্ক যে নেগেটিভ জিনিসগুলোকে আমি অ্যাভয়েড করতেই বলবো। যে নিজের উপর বিশ্বাস রাখো, তুমি নো ম্যাটার হু ইউ আর, হোয়ার ইউ আর ফ্রম, হাউ এজ ইউ আর, তুমি বিলিভ ইন ইউর সেলফ, যে আমি পারবো। সেটাই। ভেরি গুড। অ্যাঞ্জেলা, গুড টু টক টু ইউ। খুশি হলাম কথা বলে। মানে খুব উচ্ছল একটা বাচ্চা তুমি এবং অনেক কিছু করার সুযোগ ঈশ্বর দিক এবং আল্লাহ তোমাকে সুস্থ রাখুক। থ্যাংক ইউ।